সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি ক্লাস 11-এর আবার অ্যাকাউন্টেন্সির অঙ্কগুলো নিয়ে। তো আজকে আমরা করব ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির বসু অ্যান্ড দত্তের, দেখতে পাচ্ছ বসু অ্যান্ড দত্তের যে প্রবলেম বুকটা রয়েছে সেই প্রবলেম বইয়ের আজকে আমরা করব চ্যাপ্টার নাম্বার 9 বিআরএস ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের অঙ্ক। তো তোমরা বসু দত্তের যে প্রবলেম বইটা রয়েছে সেই প্রবলেম বইয়ের 156 মানে 156 পেজের মধ্যে পেয়ে যাবে 2-এর দাগের অঙ্কটা। তাহলে আজকে আমরা প্রথমেই শুরু করে ফেলবো 2-এর দাগের অঙ্কটা। কিন্তু যাদের কাছে এই বসু অ্যান্ড দত্তের প্রবলেম বুকটা নেই তারা কি করবে, তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা ডেসক্রিপশানে যাবে। ডেসক্রিপশানের লিঙ্কে আমি এই প্রবলেমটার পিডিএফকে বানিয়ে রেখে দিয়েছি, তোমরা সেটাকে ডাউনলোড করে নেবে, নিয়ে অঙ্কটাকে আমার সাথে সাথে ফলো করতে থাকো। এইবারে কথা হলো, আমরা যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের অঙ্ক করব, তো আমরা তো জানি না যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি, কেন, কিভাবে করব, কখন করব। তাহলে চলো আগে আমরা একটু বুঝে নিই যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএসটা অ্যাকচুয়ালি কি। দেখো, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হলো ক্যাশবুক আর পাসবুক, ক্যাশবুক আর পাসবুকের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করবার জন্য আমরা যে অঙ্কটা করে থাকি সেটাকেই আমরা কি বলে থাকি বলো তো, সেটাকে আমরা বলে থাকি বিআরএস বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বোঝা গেল না? ভালো করে একটু বুঝে নাও। তোমরা আগে নিশ্চয়ই শিখেছো যে ক্যাশবুক কী করে করে। ক্যাশবুক যেমন আমরা করি নগদ লেনদেনগুলোকে লিপিবদ্ধ করবার জন্য, বা চেকের মাধ্যমে যদি কোনো লেনদেন হয় তাকে লিপিবদ্ধ করার জন্য, ঠিক তেমনই ব্যাংক কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সটাকে মেনটেন করবার জন্য যে খাতায় সেগুলোকে লিপিবদ্ধ করে তাকে আমরা বলে ফেলি পাসবুক। সেগুলোকে আমরা কি বলে থাকি? পাসবুক। তাহলে আমরা যেখানে হিসাব লিপিবদ্ধ করছি সেটা ক্যাশবুক, আর ব্যাংক যেখানে হিসাব লিপিবদ্ধ করছে সেটাকে আমরা কি বলি? পাসবুক। তাহলে এই পাসবুক আর ক্যাশবুকের মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হবে সেগুলোকেই আমরা কিসে লিখব? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে লিখব। এইবারে প্রশ্ন হলো, এই ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো অ্যাকচুয়ালি কী, মানে এদেরকে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝি তাহলে আমাদের একটু বুঝতেও সুবিধা হবে। তাহলে চলো আগে আমরা একটু এই ভুল বোঝাবুঝির উদাহরণগুলোকে একটু আমরা সহজে বুঝে নিই। তো দেখো, আমি এখানে একটা ক্যাশবুকের ছক অঙ্কন করেছি, আবার দেখো এখানে আমি একটা পাসবুকেরও ছক এঁকেছি। তো আমরা যেটা বুঝে নেব যে ক্যাশবুক আর পাসবুক এই দুটোর মধ্যে কি কি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তারই কিছু সহজ উদাহরণ আজকে আমরা এই দুটো ছকের মাধ্যমে একটু দেখে নেব। তাহলে দেখো, আমরা যেরকম ক্যাশ ট্রানজাকশান এবং চেকের মাধ্যমে যদি কোনো ট্রানজাকশান হয় সেটা যেমন আমরা দেখো এই ক্যাশবুকের মধ্যে লিখে রাখি, ঠিক তেমনই ব্যাংকও কিন্তু আমাদের যে চেকের মাধ্যমে যে ট্রানজাকশানগুলো হচ্ছে ব্যাংক আমাদের হিসাবগুলোকে কিন্তু পাসবুকের মধ্যে লিখে রাখে। আমরা যেরকম আমাদের যে হিসাবগুলো নগদ লেনদেনগুলো বা চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হচ্ছে সেগুলোকে যেমন আমরা ক্যাশবুকে লিপিবদ্ধ করি, ঠিক একইভাবে ব্যাংকও কিন্তু আমাদের হিসেবটা পাসবুকের মধ্যে লিপিবদ্ধ করে। তাহলে একই হিসাব, শুধু ক্যাশবুক আর পাসবুকের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা আমরা চলো একটা উদাহরণের মাধ্যমে একটু বুঝে নিই। ধরা যাক, মনে করো আমি এখানে একটা ট্রানজ্যাকশান লিখছি, ভাবো 1 তারিখে, কোনো একটা মাসের ভাবো 1 তারিখে, ভাবো যদি লেখা থাকে যে রিসিভড, ভাবো লেখা রয়েছে রিসিভড এ চেক, রিসিভড এ চেক ফ্রম, ভাবো লেখা রয়েছে মিস্টার, ভাবো রাজু বলে একজনের থেকে ভাবো চেক রিসিভ করা হয়েছে, রুপিস ভাবো লেখা রয়েছে 7,000 টাকা। তার মানে কি হলো? ভাবো রিসিভড এ চেক ফ্রম রাজু মিস্টার 7,000 টাকা। তার মানে কি, আমরা 7,000 টাকার একটা চেক রাজুর থেকে রিসিভ করলাম। এইবারে আমরা ক্যাশবুকে কি করব? দেখো, আমরা কিন্তু লিখতে পারি কেবলমাত্র ক্যাশবুকে, মানে আমাদের হিসাব লিপিবদ্ধ করবার অধিকার কেবলমাত্র ক্যাশবুকে রয়েছে, আর ব্যাংক হিসাব লিপিবদ্ধ করবে কেবলমাত্র পাসবুকে। তাহলে আমরা কি করব? টাকা যদি আমরা পাই, মানে চেকের মাধ্যমে যদি আমরা টাকা পেয়ে থাকি, সেটাকে আমরা কি করি? সবসময় ডেবিট দিকে লিখি। তাহলে ভাবো আমরা 1 তারিখ দেবো, দিয়ে ডেবিট দিকে লিখবো। কার ঘরে লিখবো? ব্যাংকের ঘরে লিখবো, যেহেতু আমরা চেক পেয়েছি কত টাকা? 7,000 টাকা। এবং এখানে আমরা কি বলে লিখবো টু মিস্টার রাজু বলে এরকমভাবে কিছু একটা লিখবো। তাহলে আমাদের যখন টাকার ইনকাম হয়, টাকা আসে, তখন আমরা কোথায় লিখি? ক্যাশবুকের ডেবিট দিকে।
এইবারে চেকটা তো আমরা রিসিভ করলাম, করে কি করলাম, ব্যাংকের ঘরে লিখলাম। এবার চেকটা তো নিয়ে আর আমরা কেউ পকেটে রেখে দেবো না, চেকটাকে কি করবো, এবার চেকটাকে নিয়ে আমরা কি কোথায় যাব, ব্যাংকে নিয়ে যাব, ব্যাংকে জমা করব, যাতে ওই চেকের টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যায়। তাহলে আমরা ব্যাংকে যাব, ব্যাংকে যখন আমাদের টাকা ইনকাম হচ্ছে, দেখছি আমাদের যখন টাকা ইনকাম হচ্ছে, তখন কিন্তু আমরা ব্যাংকের লোকেরা কিন্তু সেটাকে ক্রেডিট দিকে লেখে। ক্যাশ বুকে আমাদের টাকা ইনকাম হলে যেমন আমরা ডেবিট দিকে লিখি, পাসবুকে কিন্তু ঠিক তার উল্টো, টাকা ইনকাম হলে কোন দিকে লেখে বলো তো, ক্রেডিট দিকে। তাহলে একইভাবে ভাবো, যে তারিখে আছে ভাবো ওই তারিখে আমি নিয়ে চলে গেলাম, তো 1 তারিখ বলে লিখলাম, তো এবারে আমরা 7,000 টাকা এই দিকে লিখবো। তাহলে হিসাব বরাবর হয়ে গেল, আমরা একজনের থেকে চেক পেলাম এবং সেই চেকটাকে আমরা টাকা পেয়েছি বলে এখানে লিখলাম। পরবর্তীকালে চেকটাকে কি করলাম, আমি ব্যাংকে নিয়ে গেলাম, ব্যাংকেও আমরা টাকাটা পেমেন্ট হয়ে গেল, তার এন্ট্রিটা এখানে করলাম। বোঝা গেল? এত দূর কিন্তু ঠিক আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কোথায় হয়, ভাবো আমি চেকটাকে পেলাম, পেয়ে এখানে লিখলাম, আমার টাকা ঢুকেছে বলে আমি এখানে লিখলাম, কিন্তু আমি ব্যাংকে নিয়ে যেতে ভুলে গেলাম। ভাবো আমি ব্যাংকে নিয়েই গেলাম না, তার মানে কি হলো, তার মানে হলো ক্যাশবুকে আমার 7,000 টাকা বৃদ্ধি পেয়ে গেল, অথচ পাসবুকে আমার 7,000 টাকা বৃদ্ধি পেল না। বোঝা গেল মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোথায় হলো? তাহলে আমার এখানে টাকা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পাসবুকে টাকাটা কমে গেল, 7,000 টাকা বৃদ্ধি পেল না। এই রকম টাইপের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। একইভাবে উল্টো দিক থেকে ভাবো 2 তারিখে এরকম একটা, ভাবো আমরা এবারে কাউকে একটা চেকের মাধ্যমে টাকা পে করছি, ভাবো আমরা কাউকে টাকা পে করছি, ভাবো 3,000 টাকা পে করছি। পে করলে আমরা কোন দিকে লিখি, ক্রেডিট দিকে লিখি, ক্যাশবুকে তো আমরা লিখবো। ভাবো 2 তারিখে আমরা টাকা পে করছি, ভাবো কাউকে একজনকে ভাবো পে করছি, ভাবো মিস্টার এক্স বলে কাউকে টাকা পে করছি, মিস্টার এক্স বলে কাউকে 3,000 টাকা পে করছি। তো মিস্টার এক্সকে 3,000 টাকা আমরা চেকের মাধ্যমে দিয়ে দিলাম, কিন্তু মিস্টার এক্স যদি ব্যাংকে আমাদের চেকটা নিয়ে যায়, ভাবো মিস্টার এক্সকে আমি একটা চেক দিলাম, মিস্টার এক্স চেকটাকে নিল, নিয়ে ব্যাংকে গেল, গিয়ে ব্যাংক থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে চলে গেল, তখন ব্যাংকের ঘরে আমার টাকা কমে গেলে কিন্তু পাসবুকে ব্যাংকের লোকেরা কিন্তু ব্যাংকের ঘরে লিখবে টাকাটা ডেবিট দিকে লিখবে, ঠিক আছে? তো সেও এরকম 2 তারিখ দেবে, দিয়ে টাকাটা যে নামে তুলে নিয়ে চলে গেল তার এন্ট্রিটা করে দেবে। তো এতদূর ঠিক আছে, আমার টাকা চলে গেল, আমি ক্যাশবুকেও লিখলাম, পাসবুকেও ব্যাংকের লোকেরা লিখলো। মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোথায় হবে, ভাবো আমি একজনকে টাকা পেমেন্ট করলাম 3,000 টাকা, মিস্টার এক্সকে করলাম, মানে চেক পেমেন্ট করলাম, কিন্তু মিস্টার এক্স ব্যাংকে গেলই না চেকটা নিতে, মানে চেকের এগেনস্টে টাকাটা নিতেই গেল না। তার মানে কি, আমার ক্যাশবুক থেকে টাকা চলে গেল, অথচ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গেল না। বোঝা গেল? আমার ক্যাশবুক থেকে টাকা চলে গেল, কিন্তু পাসবুক থেকে টাকা গেল না। মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, কম বেশি হলো। আর কি কি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভাবো ভাবো ব্যাংক চার্জ হিসাবে ভাবো 100 টাকা কেটে নিয়েছে, ব্যাংক কেটে নিয়েছে, ভাবো টাকা, এটিএম চার্জ বা ডেবিট কার্ডের যে চার্জ, ক্রেডিট কার্ডের চার্জ, বিভিন্ন চার্জের জন্য ভাবো 100 টাকা কেটে নিয়েছে। তাহলে ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, মানে আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা চলে যায়, ব্যাংক যদি কেটে নেয়, চলে গেলে আমরা সব সময় কোন দিকে লিখবো বলো তো, কেটে নিলে বা ক্ষতি হলে ডেবিট দিকে, মানে ব্যাংকের লোকেরা লিখবে, ঠিক আছে? তো ব্যাংক একটা চার্জ কেটে নিলে 100 টাকা, তাহলে আমি কোন দিকে লিখবো, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, মানে আমাকে আমার ফোনে ভাবো মেসেজ এলো যে 100 টাকা কেটে নেওয়া হয়ে গেছে। তো আমার যেহেতু টাকাটা চলে গেল, তাহলে আমি কোন দিকে লিখবো, টাকা চলে গেলে আমরা এই সাইডে লিখবো, এই ক্রেডিট সাইডে লিখবো। ভাবে একটা তারিখ দিলাম, ভাবে এটা 4 তারিখে হয়েছে, ভাবে এরকম 4 তারিখে হয়েছে, তো আমি লিখবো এখানে 100 টাকা, আমার টাকা যেহেতু চলে গেল, বাই ব্যাংক চার্জ বলে লিখবো, ব্যাংক থেকে কেটে নিয়েছে। কিন্তু এখান থেকে ভাবো ব্যাংক 100 টাকা কেটে নিল, অথচ আমাকে কোনো খবরই দিল না, ফোনে মেসেজই এলো না যে আপনার 100 টাকা কেটে নিয়েছে। তার মানে কি, আমার পাসবুকে টাকাটা কম হয়ে দেখাচ্ছে কেটে নিয়েছে বলে, অথচ ক্যাশবুকে লেখা হয়নি। পাসবুকে টাকা কমে গেল, কিন্তু ক্যাশবুকে টাকা কমলো না, তার মানে কি, মিসআন্ডারস্ট্যান্ডিং। এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হতে পারে। আর আরেকটা লাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং আমি বলে দিই কীরকম। ভাবো আমি ব্যাংকে 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছি এবং তার জন্য আমি ভাবো 1,000 টাকার একটা ইন্টারেস্ট পেয়েছি, ভাবো 1,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, মানে আমার ইনকাম হয়েছে। তাহলে আমার ইনকাম হলে কোন দিকে লিখবো, ক্রেডিট সাইডে লিখবো। তাহলে ক্যাশবুকে আমাদেরকে যখন আমার কাছে আমাদেরকে এই মেসেজটা আসবে বা আমাদেরকে বলবে যে আপনার কিন্তু 1,000 টাকা ইনকাম হয়েছে, আমরা কিন্তু সেটাকে ক্রেডিট করে দিয়েছি। ক্রেডিট করে দিয়েছি মানে কি, ব্যাংকের অ্যামাউন্টটাকে বৃদ্ধি করে দিয়েছি। ক্রেডিট করে দিয়েছি মানে কি, ব্যাংকের অ্যাকাউন্টটাকে বৃদ্ধি করে দিয়েছি।
আর ডেবিট করে দিয়েছি মানে কি, ব্যাংকের অ্যাকাউন্টটাকে কমিয়ে দিয়েছি। তাহলে ব্যাংক থেকে হবে বললে 1,000 টাকা কিন্তু ক্রেডিট করে দিয়েছি, আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা ঢুকেছে ইন্টারেস্টের জন্য। তখন আমাদেরকে যখন এটা ইনফর্ম করবে তখন আমরা কোন দিকে লিখব, সেটাকে আমরা এই দিকে লিখব, ক্যাশ বুকের কোন দিকে লিখব, ডেবিট দিকে লিখব, আমাদের টাকা ঢুকেছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, এতটা ঠিক আছে। কিন্তু এই 1,000 টাকা ঢুকেছে এটা যদি আমাদেরকে না জানানো হয় তাহলে কি হলো, এই দিকে 1,000 টাকা বৃদ্ধি পেয়ে গেছে, এই পারে কিন্তু আমাদের বলেনি বলে আমি 1,000 টাকা বৃদ্ধি করতে পারলাম না। তাই জন্য কি হবে, এই দিকটা বৃদ্ধি পেয়ে গেল, এই দিকটা কমে গেল। তাহলে এই রকম ধরনের বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিংকে নিয়ে আজকে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটার নাম হলো BRS, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই অঙ্কতে আমরা কি করব, এই ক্যাশ বুক আর এই পাসবুকের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটাকে আমরা কি করব, তার একটা মিলকরণ করব। মানে এদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাকে আমরা একটা মিল করবার চেষ্টা করব। তাহলে চলো প্রথমেই আমরা চলে যাই একটা অঙ্কতে। তাহলে দেখো আমরা করে ফেলবো 156 পেজের 2 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে অন 31 মার্চ 2017 দ্য ক্যাশ বুক অফ এ ফার্ম শোড এ ব্যাঙ্ক ব্যালেন্স ₹3,000 টাকা। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শোয়িং দ্য ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তাহলে দেখো প্রথমে আমি যে জায়গাটা দাগ দিচ্ছি সেখানে দেখো কি বলে দিয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স অফ ₹3,000 টাকা। প্রথমেই দেখো বলে দিয়েছে দ্য ক্যাশ বুক অফ এ ফার্ম, তাহলে ক্যাশ বুকের দেখো ব্যালেন্সটা কত বলে দিয়েছে, 3,000 টাকা। তাহলে আগে আমরা এই সাইডে কি লিখে নেব বলো তো, লিখে নেব যে ব্যাঙ্ক ব্যালেন্স, আমরা এখানে লিখে নেব কি ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুক অনুযায়ী আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সটা কত আছে। তাহলে দেখো অঙ্কের মধ্যে প্রথমেই দাগ দেওয়া রয়েছে যে ক্যাশ বুক অফ এ বলে দিয়েছে ফার্ম শোড এ ব্যাঙ্ক ব্যালেন্স 3,000 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো, 3,000 টাকা। ঠিক আছে, তো এইবারে দেখো আমরা কী কী করবো, দেখো এখানে 5খানা মিসআন্ডারস্ট্যান্ডিং লেখা রয়েছে। তো আমরা এখানে এরকমভাবে লিখবো, একদিকে লিখবো এরকমভাবে অ্যাড বলে লিখবো, ঠিক আছে, আর এইদিকে এরকমভাবে লেস বলে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো তার আগে আমি না এখানে এরকম একটা দাগ কেটে নেবো, একটা রাফ ওয়ার্ক করবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখানে লিখছি সি মানে ক্যাশ বুক, আর এখানে লিখছি পি মানে পাসবুক। যেহেতু আমাদের অঙ্কটা দেখো এখানে করতে বলে দিয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার কি বলে দিয়েছে ক্যাশ বুক, তো আমি এখানে না ক্যাশের মাথায় টিক মারছি, মানে এইটার পরিপ্রেক্ষিতে আমরা প্লাস মাইনাস করব। বোঝা গেল? তাহলে চলো একের দাগেরটায় কি বলেছে দেখি, বলে দিয়ে তাহলে দেখো একের দাগেরটায় বলে দিয়েছে চেকস ইস্যুড ফর রুপিস কত বলে দিয়েছে 500 হ্যাজ নট ইয়েট বিন প্রেজেন্টেড ফর পেমেন্ট। অর্থাৎ এই কথাটার মানে কি, চেক ইস্যুড মানে আমরা চেক কাউকে দিয়ে দিয়েছি। তাহলে আমরা যদি চেক কাউকে দিয়ে দিই তাহলে আমাদের লেখার অধিকার কোথায়, ক্যাশ বুকে। তাহলে আমরা কি লিখবো, ক্যাশ বুকটা হয়ে গেছে মাইনাস। আমরা যদি কাউকে চেক পেমেন্ট করে দিই তাহলে আমরা কি লিখবো, যে আমাদের ক্যাশ বুক থেকে টাকা চলে গেল, ক্যাশ বুক থেকে যেহেতু টাকা চলে গেল তাহলে এখানে আমরা কি করে দেবো, মাইনাস। কিন্তু যাকে আমরা টাকাটা পেমেন্ট করলাম চেকের মাধ্যমে সে কিন্তু এখনও ব্যাংকেই গেল না টাকাটা নিতে, অর্থাৎ পাসবুকটা কিন্তু মাইনাস হয়নি। তার মানে কি পাসবুকটা প্লাস হয়ে আছে। বোঝা গেল? আমরা একজনকে টাকা দিলাম তাই জন্য আমরা এখানে মাইনাস করে দিলাম, কিন্তু যাকে টাকাটা দিলাম সে ব্যাংক থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা নিতেই গেল না। তার মানে কি পাসবুকটা বেড়ে গেল, প্লাস হয়ে আছে। তাহলে আমাদেরকে সংশোধন করতে হবে কিন্তু ক্যাশ বুকটা, যেহেতু আমাদের এখানে লেখা রয়েছে না যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে দেখো এইখানে কি রয়েছে, মাইনাস। তাহলে এটার সঙ্গে এটাকে মিলকরণ করতে গেলে কী করতে হবে, এটা যদি প্লাস থাকে তাহলে এই দিকটাকেও কী করতে হবে, প্লাস করতে হবে। বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে এই দিকটা প্লাস আছে বলে আমি কী করে বললাম, এই দিকটাও প্লাস করলাম, অর্থাৎ আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে অ্যাডের ঘরে দেখো কি লিখব, প্রথমে আমরা এরকমভাবে 1 নাম্বার দেব, আর যে প্রবলেমটা হয়েছে সেটাকে লিখব চেক ইস্যুড। আমরা লিখব কি চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। মানে আমরা একজনকে চেক ইস্যু করেছি কিন্তু সে এখনো চেকটাকে নিয়েই যায়নি ব্যাংকে। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে সেই চেকের অ্যামাউন্টটা দেখো কত রয়েছে, 500 টাকা। তো আমি এদিকে লিখলাম কত, 500। চলে আসবো আমরা এবারে 2 নম্বরে, দেখো বলে দিয়েছে চেকস অ্যামাউন্টিং টু ₹700 ওয়ার পেড
ইন অন কত বলে দিয়েছে 28শে মার্চ। তার মানে কি আমরা একটা চেককে পে করেছি, ব্যাংকে পাঠিয়েছি, আমরা একটা চেককে ব্যাংকে পাঠিয়েছি টাকা তুলে আনার জন্য, ঠিক আছে। বাট হ্যাড নট বিন ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। তাহলে আগে আমরা এইটুকুনি পোর্শনকে বুঝে করবার চেষ্টা করি। তাহলে দেখো 2 নম্বরের মানেটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো। দেখো 2 নম্বরে বলে দিয়েছে আমরা একটা 700 টাকার ভাবো চেক পেয়েছি। তো আমরা 700 টাকার চেক পেয়েছি, পেয়ে সেটাকে আমরা ক্যাশ বুকে লিখেছি, প্লাস করেছি, মানে আমাদের কাছে একটা যেহেতু চেক এসছে প্লাস করে দিয়েছি, এবং সেটাকে আমরা ব্যাংকে পাঠিয়েছি যে আমাদের অ্যাকাউন্টে যাতে টাকাটা ঢুকে যায় আর ব্যাংকের অ্যামাউন্টটা যাতে বেড়ে যায় তার জন্য আমরা ব্যাংকে পাঠিয়েছি। কিন্তু ব্যাংক এই 31/3/2017 মধ্যে টাকাটাকে এখানে প্লাস করেনি মানে কি হয়েছে, মানে বলে দিয়েছে না যে ক্রেডিট করেনি। তার মানে কি ক্রেডিট করেনি মানে টাকাটা বৃদ্ধি করেনি, তার মানে এই জায়গাটা কী হয়ে গেছে, মাইনাস হয়ে আছে। তাহলে এই জায়গাটা মাইনাস আছে মানে এই জায়গাটা প্লাস হয়ে আছে, তাহলে এই জায়গাটা আমাকে সংশোধন করতে হবে। তাহলে এটা মাইনাস থাকলে এই দিকটাও আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কি করব, এইখানে 2 নম্বর দিয়ে না লিখব। কি লিখব দেখি, আমাদের 2 নম্বরে কি বলে দিয়েছে, যে আমরা লিখব কি, লিখব আমরা চেক পেড বাট আমরা এরকমভাবে লিখব হ্যাড নট বিন ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। তাহলে এটার মানে আশা করি বুঝতে পারা গেল যে আমরা একটা চেককে ব্যাংকে পাঠালাম, পেড মানে কি ব্যাংকে পাঠালাম, যে যাতে আমাদের চেকের অ্যামাউন্টটাকে এখানে প্লাস করা হয়, কিন্তু তারা প্লাসই করেনি। তার মানে কি আমরা ক্যাশ বুকটা প্লাস করে বসে আছি কিন্তু পাসবুকটা প্লাস করেনি, তার মানে পাসবুকটা কী হয়েছে, মাইনাস হয়ে আছে। তাহলে এইটা মাইনাস থাকলে আমাদের এই সাইডটাও কী করতে হবে, মাইনাস করতে হবে। যেহেতু তাকে সি এর মাথায় ক্যাশ বুকের মাথায় টিক মারা আছে, অতএব আমরা ক্যাশ বুকটাকেই কেবলমাত্র সংশোধন করব, ঠিক আছে। এইবারে 2 নম্বরেই আবার দেখো কি বলে দিয়েছে, 1 চেক অফ ₹250 ওয়াজ এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। তার মানে আবার আমরা একটা 250-এর চেক পেয়েছি যাকে আমরা ক্যাশ বুকে এন্ট্রিও করেছি, মানে আমাদের একটা পেমেন্ট এসছে 250 টাকার, আমাদের একটা কিন্তু পেমেন্ট এসেছে। আচ্ছা 2 নম্বরে যে চেকটা আমরা পেয়েছিলাম সেটা ভ্যালুটা ছিল কত, 700 টাকার চেক ছিল, ঠিক আছে। আচ্ছা তারপরে বলে দিয়েছি 250 টাকার আমরা একটা চেক পেয়েছি, ওয়াজ এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, তাই জন্য আমরা ক্যাশ বুকে এন্ট্রি করে দিলাম, প্লাস এন্ট্রি করে দিলাম, বাট নট এন্টার্ড ইন দ্য পাসবুক। বাট তারপরে দেখো বলে দিয়েছে বাট ওয়াজ এন্টার্ড ইন পাসবুক অন 3 এপ্রিল 2017। তাহলে দেখো এপ্রিল মাসে করেছে, কিন্তু আমাদের করতে হবে কত তারিখের মধ্যে, 31/3/2017 মধ্যে এন্ট্রি করতে হবে। তাহলে 31/3/2017 মধ্যে এখানে প্লাস করেনি মানে কি, এটা মাইনাস হয়ে আছে। তাহলে এই দিকটাও আমাদের কী করতে হবে, এটা যদি মাইনাস থাকে এই দিকটাও আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। আমরা সিটাকে চেঞ্জ করছি, তাই না। তাহলে একইভাবে আমরা আবার লিখব 2-এর দাগে কী বলে দিয়েছে 2-এর দাগে। তাহলে আমরা এরকমভাবে লিখব যে চেক এন্টার্ড, তাহলে আমরা এরকমভাবে লিখছি চেক এন্টার্ড ইনটু চেক, তাহলে কোথায় আমরা এন্ট্রি করেছি, ক্যাশ বুকে, ক্যাশ বুকে এন্ট্রি করেছি, বাট নট এন্টার্ড ইনটু পাসবুক। তার মানে কি আমরা পাসবুকে কিন্তু এখনও চেকটাকে লিখিনি, মানে টাকাটা আমরা অ্যামাউন্টটাকে ইনক্রিজ করিনি, তাই না। তাহলে দেখো চেকের অ্যামাউন্টটা তার মানে কত রয়েছে, দেখো এখানে চেকের অ্যামাউন্টটা বলে দিয়েছে 250, তাহলে আমরা এখানে কত লিখছি 250, ঠিক আছে। চলো এবারে আমরা চলে আসবো 3-এর দাগে, বলে দিয়েছে চেক ফ্রম রতন ₹200 পেড অন, কত বলে দিয়েছে 26শে মার্চ ওয়াজ ডিসঅনার্ড বাট দ্য অ্যাডভাইস ওয়াজ রিসিভড অন 2 এপ্রিল 2017। অর্থাৎ তোমরা ভালো করে মানেটা বুঝবে, সেটা হলো আমরা একটা চেক রিসিভ করেছি, কার থেকে চেকটা রিসিভ করেছি বলো তো, রতনের থেকে। তো আমরা যেহেতু রতনের থেকে চেক রিসিভ করেছি, পেয়েছি, তাহলে আমরা ক্যাশ বুকে সেটাকে প্লাস করে দিয়েছি এবং সেটাকে আমরা ব্যাংকেও পাঠিয়েছি, কিন্তু পাঠানোর পর দেখা গেল ওই চেকটা ডিসঅনার্ড হয়েছে, মানে ওই চেকের এগেনস্টে কোনো টাকা পাওয়া যায়নি। তার মানে কি ক্যাশ বুকটা প্লাস করে দিলাম, পাসবুকে তো আমরা টাকা পেলাম না, তো ব্যাংক থেকে আমরা টাকা পেলামই না, ব্যাংকে আমাদের টাকা এলোই না, তার মানে তো পাসবুকটা বৃদ্ধি পেল না, তার মানে পাসবুকটা কি মাইনাসই হয়ে আছে।
এবার পাসবুকটা যে মাইনাস হয়ে গেছে তার খবরটা আমাদেরকে দিচ্ছে কবে, দেখো তার খবরটা আমাদেরকে দিচ্ছে 2 এপ্রিল 2017, কিন্তু আমাদের তো খবর চাই 31/3/2017 মধ্যে। তার মানে কি পাসবুকটা মাইনাস হয়ে আছে আর ক্যাশবুকটা কি প্লাস হয়ে আছে। ক্যাশবুকটা প্লাস থাকলে আমাদেরকে কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে 3 নাম্বার দিয়ে লিখব। তাহলে আমরা এরকমভাবে লিখি, এ চেক ডিসঅনার্ড। তাহলে আমরা এরকমভাবে লিখছি যে এ চেক ডিসঅনার্ড, মানে একটা চেক কি হয়ে গেছে, বাউন্স হয়ে গেছে। ঠিক আছে, বলে মানে ওই চেকের এগেনস্টে আর কি টাকা পাওয়া যায়নি, সেটাকে বলা হয় চেক ডিসঅনার্ড হয়ে যাওয়া। তাহলে চেক ডিসঅনার্ড বাট দ্য অ্যাডভাইস was received, কিন্তু তার এই অ্যাডভাইসটা আমরা কবে পেলাম, আমরা পেয়েছি কিন্তু 2 এপ্রিল। ঠিক আছে, 2 এপ্রিল কতই পেয়েছি, 2017 এই তারিখে কিন্তু আমরা অ্যাডভাইসটা পেয়েছি। আমরা কিন্তু 31/3/2017 মধ্যে অ্যাডভাইস পাইনি। চলো এবারে আমরা চলে আসবো 4 দাগে। বলে দিয়েছে পাসবুক শোড ব্যাঙ্ক চার্জেস 10 টাকা ডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক। তার মানে ডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক কেটে নিয়েছে। ব্যাঙ্ক মানে কি পাসবই থেকে কেটে নিয়েছে, মানে পাসবই মাইনাস করে দিলাম। কত টাকা পাসবই মানে ব্যাঙ্ক থেকে কেটে নিয়েছে, 10 টাকা। কিন্তু দেখো তারপরে আর কিছু লেখাই নেই, শুধু বলে দিয়েছে পাসবুক শোড ব্যাঙ্ক ব্যালেন্স ₹10 ডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক। তার মানেই হলো ব্যাঙ্ক থেকে 10 টাকা কেটে নিয়েছে, কিন্তু তার খবরটা আমরা পাইনি। তার মানে কি পাসবই কমে গেছে আর ক্যাশ বই থেকে আমাদের এখনও কমানো হয়নি, তার মানে ক্যাশ বইটা প্লাস হয়ে আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে 4 নাম্বার দিয়ে লিখব, কি লিখব, যে শুধু আমরা এরকমভাবে লিখব ব্যাঙ্ক চার্জেস। তাহলে আমরা কি লিখব, ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক, ডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক আমাদের একটা চার্জ হিসেবে কত টাকাকে কেটে নিয়েছে, সেটা হলো 10 টাকা কেটে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো বলে দিয়েছে ইট অলসো শোড রুপিস কত বলে দিয়েছে, 400 কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক অ্যাজ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা কোথাও একটা ইনভেস্টমেন্ট করেছিলাম এবং তার জন্য আমরা একটা ইন্টারেস্ট পেয়েছি, যে ইন্টারেস্টটা ব্যাঙ্ক আমাদের হয়ে কালেক্ট করে এনেছে। কোথাও থেকে হয়তো কালেক্ট করে এনেছে, এনে ব্যাঙ্ক কি করেছে, আমাদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। তাহলে আমরা ইন্টারেস্ট পেয়েছি এবং সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে জমা পড়েছে, মানে কি পাসবইটা প্লাস হয়ে আছে, কিন্তু ক্যাশ বইয়ে কিন্তু আমাদের কাছে কোনো খবরই যায়নি তার মানে কি এটা মাইনাস হয়ে আছে, তাই না? তাহলে এটা মাইনাস থাকলে আমাদের কি করতে হবে, এই জায়গাটাকে প্লাস করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে এবারে আমরা এই অ্যাডের ঘরে লিখব, কি লিখবো আমরা অ্যাডের ঘরে, 4 তারিখ দেব, দিয়ে লিখবো আমরা, তাহলে আমরা এখানে লিখবো কি ইন্টারেস্ট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক, ইন্টারেস্ট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক, অর্থাৎ কি ব্যাঙ্ক আমাদের হয়ে একটা ইন্টারেস্ট কালেক্ট করে এনেছে। ঠিক আছে, সেই ইন্টারেস্টটা দেখি কত টাকা কালেক্ট করে এনেছে, 400 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো, 400 টাকা। ঠিক আছে, তো এরপরে দেখো লাস্টে দেখো 5 নম্বরে বলে দিয়েছে ডিভিডেন্ডস অফ 450 ওয়ার কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক ডাইরেক্টলি ফর হুইচ দ্য ফার্ম ডিড নট হ্যাভ এনি ইনফরমেশন। তার মানে কি ডিভিডেন্ড মানে কি লভ্যাংশ, লভ্যাংশ ব্যাঙ্ক আমাদের হয়ে কোথাও থেকে একটা কালেক্ট করে এনেছে, কোনো কোম্পানি থেকে কালেক্ট করে এনেছে এবং সেটাকে কোথায় লিখেছে, ব্যাঙ্ক এনেছে, এনে আমাদেরই অ্যাকাউন্টে জমা করেছে। তার মানে কি আমাদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, মানে কি আমাদের পাসবুকের টাকাটা প্লাস হয়ে গেছে, কিন্তু পাসবুকে আমাদের প্লাস করে দিয়েছে, ব্যাঙ্ক তো টাকা কালেক্ট করে এনে অ্যাকাউন্টে ফেলে দিয়েছে, আমাদের অ্যাকাউন্টেই ফেলে দিয়েছে। তার মানে কি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা প্লাস হয়ে গেছে, কিন্তু সেই খবরটা আমাদেরকে, সেই ইনফরমেশনটা আমাদেরকে জানায়নি। তার মানে কি আমাদের ক্যাশবুকটা কী হয়ে আছে, ক্যাশবুকটা তো আমাদের তার মানে মাইনাস হয়ে আছে, আমাদের বলেনি, মানে তাহলে এইটা আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে। তাই জন্য দেখো আমি এখানে প্লাস চিহ্ন দিলাম। তাহলে আমরা এখানে 5 নম্বরে অ্যাডের ঘরে লিখব,
কি লিখবো আমরা অ্যাডের ঘরে? একইভাবে আমরা লিখবো ডিভিডেন্ড, আমরা লিখবো কি ডিভিডেন্ডস, একইভাবে লিখবো কালেক্টেড বাই দ্য ব্যাংক। তার মানে ডিভিডেন্ডটা ব্যাংক আমাদের হয়ে কালেক্ট করে এনেছে। ঠিক আছে, কত টাকা কালেক্ট করে এনেছে দেখো বলেই দিয়েছে, ডিভিডেন্ড কালেক্ট করে এনেছে 450 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাড দেখো যেগুলো রয়েছে, এই যে 1-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, এই যে অ্যাডগুলো রয়েছে এইগুলোকে আমরা যোগ করে এই সাইডে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা আগে এইগুলোকে যোগ করি, 500 আর 400 900, তাহলে দেখো 900-র সাথে আমরা যোগ করবে 450-কে, যোগ করলে আমরা কত পাবো? পাবো 1350। ঠিক আছে, এইবারে আমরা যোগ করবো এইটাকে, এই ব্যালেন্সটাকে, 3000 আর কত 1350, তার মানে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 4350। এইবারে আমরা কি করবো বলো তো? এই সাইডটাকে যোগ করবো, এই যে লেসগুলোকে যোগ করে একেবারে ওই সাইডে পাঠাই। হ্যাঁ, তাহলে দেখো কত হচ্ছে, 700 যোগ 250 যোগ 200 যোগ কত 10, তাহলে যোগ করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 1160। তাহলে এবারে দেখো আমরা কি করব, দেখো এই যে 4350 রয়েছে দেখতে পেয়েছো, এই 4350 থেকে এই টাকাটা থেকে আমরা লেস করব এই 1160-কে। ঠিক আছে, তাহলে লেস করলে আমরা কত পাবো বলো তো? 3190। তাহলে আবার ভালো করে বুঝে নাও, প্রথমে আমরা কি করলাম, এই 3টে টাকাকে অ্যাড করে এখানে লিখলাম এবং তারপরে আমরা এই 3000-এর সঙ্গে এইটাকে অ্যাড করে এখানে লিখলাম। এরপরে আমরা এই টাকাগুলোকে অ্যাড করলাম, করে আমরা এখানে লিখলাম, তারপরে আমরা এই টাকাটা থেকে এই টাকাটাকে মাইনাস করে এখানে লিখলাম। এইবারে আমরা কি লিখবো? এই টাকাটার বরাবরে, এই যে দেখতে পেয়েছো তো, এই যে ব্যালেন্সটা আমরা পেলাম, এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটার বরাবরে আমরা কি লিখবো? লিখবো ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার, দেখো এইখানে দেখো কি লেখা রয়েছে, ক্যাশ বুক, তো তাহলে এখানে আমরা ঠিক উল্টো নামটা লিখবো, পাসবুক। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। তো আমি এখান থেকে একটা লাইন করে দিচ্ছি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, ঠিক আছে।